নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিমূলে কেবল নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচারিত সংবাদ মাধ্যমগুলোর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে, যার কারণে রাজ্যের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলোর প্ল্যাটফর্ম সার্ভিস অর্থাৎ পিএস চ্যানেল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে অগ্রসর হওয়ার জন্য এক আলোচনা সভা হয় রবিবার। গুরুত্বপূর্ণ বৈঠকে এটা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং দুই সাংসদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়। 2রা ফেব্রুয়ারি ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে পরিষ্কার করে বলে দেওয়া হয়, মাল্টি সিস্টেম অপারেটরস অর্থাৎ এমএসও সহ স্থানীয় কেবল চ্যানেলগুলোতে প্ল্যাটফর্ম সার্ভিস চ্যানেলের মাধ্যমে কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়া স্থানীয় সংবাদ পরিবেশন করা হচ্ছে, যার কারণে ভুয়ো তথ্য পরিবেশন, কপিরাইটসের ভায়োলেশন এবং পেইড নিউজের কারণে সঠিক এবং তথ্য সমৃদ্ধ খবর পৌঁছানোর ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব পড়ে চলেছে। ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী মাল্টি সিস্টেম অপারেটরস অর্থাৎ এমএসও প্ল্যাটফর্ম সার্ভিসের মাধ্যমে কেবলমাত্র স্থানীয় তথ্য সম্প্রচার করতে পারবে, কিন্তু খবর নয়। পরিবহন, আবহাওয়া, সাংস্কৃতিক ইভেন্ট, উৎসব, পরীক্ষা, ফলাফল, ভর্তি, কেরিয়ার কাউন্সেলিং, চাকরির সুযোগ, জনস্বার্থে সম্প্রচার, বিদ্যুৎ এবং পানীয় জল সরবরাহ, প্রাকৃতিক দুর্যোগ এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা এই সংক্রান্ত বিষয়ে তথ্য উপস্থাপন করতে পারবে এমএসও। ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের তরফে মাল্টি সিস্টেম অপারেটর অর্থাৎ এমএসও এবং স্থানীয় ক্যাবল অপারেটরসদের পরামর্শ দেওয়া হয়েছে 5ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত যে সমস্ত প্ল্যাটফর্ম সার্ভিস চ্যানেলগুলোর মন্ত্রকের বৈধ রেজিস্ট্রেশন রয়েছে কিংবা কাগজপত্র জমা দিয়েছে, তারাই একমাত্র তথ্য সম্প্রচার করার কাজটা চালিয়ে যেতে পারবে। স্থানীয় ক্যাবল অপারেটরস প্ল্যাটফর্ম সার্ভিস চ্যানেল হিসেবে গণ্য হবে না। কেবলমাত্র তথ্য সম্প্রচার করতে পারবে এমএসও। ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের এই ধরনের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শনিবার সকালে রাজ্যের সংবাদ মাধ্যমে নেমে আসে দুশ্চিন্তার মেঘ। আসলে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে টুঁটি চেপে ধরার জন্য কি এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, নাকি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করে দিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওজন মাপা হচ্ছে? স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয় এখন শুভবুদ্ধির সম্পন্ন মহলের আলোচনার শিরোনামে। কারণ বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দিলে কয়েক লক্ষ মানুষের ভবিষ্যতের নীতি নির্ধারক কি হবে তা নিশ্চয়ই সরকারের বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। সূত্রের খবর, আগামী 5 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার একটা বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে গোটা বিষয়টিকে কেন্দ্র করে। শান্তনু টিভি। সীমান্তের এপারে পুরো সম্পত্তি ফিরিয়ে দেওয়া হলে এপারে আসবে, কমলা সাগর মিয়াপাড়ায় সীমান্তের ওপারের বাসিন্দাদের এই কথা নিজেরাই জানিয়ে দিলেন তাদের এই দাবি। রাজ্যপালের আশ্বাস উড়িয়ে দিয়ে আন্দোলনমুখী কমলা সাগর মিয়াপাড়া এলাকার কাঁটাতারের বেড়ার ওপারে 50টি পরিবার। তাদের বক্তব্য, গত 16ই জানুয়ারি রাজ্যপাল কমলা সাগর পরিদর্শনে এসে কাঁটাতারের বেড়ার ওপারে যারা ভারতীয় সীমান্তে বসবাস করছে তাদের সাথে কথাবার্তা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন ওপারের যে সমস্ত পরিবার রেশন কার্ডভুক্ত তারা যদি ওপার থেকে সীমান্তের এপারে ভারতীয় ভূখণ্ডে চলে আসে, প্রত্যেককে 2 ঘন্টা করে জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে। যদিও ওই দিন কিছু সংখ্যক জনগণ রাজ্যপালের সেই আশ্বাস বুঝে উঠতে পারেনি। জনগণের অভিযোগ, রাজ্যপাল আচমকা সীমান্তের ওপারে প্রবেশ করে যারা স্থানীয় প্রধান কিংবা পঞ্চায়েত সদস্য রয়েছে কারোর সাথে আলোচনা না করে মাত্র হাতে গোনা কয়েকজন জনগণের সাথে আলাপ করে চলে যায়। তাই জনগণ বুঝে উঠতে পারেনি। কিন্তু পরবর্তী সময়ে সকল পরিবার একত্রিত হয়ে সাফ জানিয়ে দেয় তাদের মাত্র ওপারে 22টি রেশন কার্ড রয়েছে, অথচ পরিবার রয়েছে 50টি। তাহলে বাকি পরিবারগুলি কোথায় থাকবে কিংবা কিভাবে বসবাস করবে? এমনকি 22টি রেশন কার্ড থেকে কাউকে আলাদা করতে দেওয়া হচ্ছে না। একটি রেশন কার্ডের মধ্যে এমনও অনেক পরিবার রয়েছে যাদের সদস্য সংখ্যা 5 থেকে 7 জন, কিন্তু জায়গা পাবে মাত্র 2 ঘন্টা। এমনটা হলে কি করে তারা জীবন কাটাবে? পাশাপাশি প্রত্যেক পরিবারের অনেক জায়গা রয়েছে সীমান্তের ওপারে। পুকুর, কৃষিক্ষেত, বসতবাড়ি সব মিলিয়ে একেকজনের সম্পত্তি বিশাল। কিন্তু এপারে 2 ঘন্টা করে বসতঘরের জন্য জায়গা দেওয়া হলে তাদের কোনো রকম লাভ হবে না। সীমান্তের ওপারে বাংলাদেশ ও ভূখণ্ডে তাদের যে পরিমাণ সম্পত্তি রয়েছে ঠিক সেই পরিমাণ সম্পত্তি তাদেরকে দিতে হবে সীমান্তের এপারে। তাহলে তারা সীমান্তের এপারে ভারতীয় ভূখণ্ডে আসবে। তাই রাজ্যপাল যে আশ্বাস দিয়েছেন তা উড়িয়ে দিয়ে 50টি পরিবার একত্রিত হয়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার 111 নম্বর গেটের ওপারে আন্দোলনে নামে। আমরা উঠতাম না বাবা, কিরে আমার কাটার মধ্যে 3-4 জন উঠতাম না আমরা।
না না উঠতাম না আমরা। রাজ্য বলতো আমরা আশ্বাস দিয়েছিল মানে গেলে তারা আমরা জায়গা দিবে এমন জায়গা দিব কইছে, আমরা কইছি এই জায়গা আমরা হইতো না, উঠতো না, আমরা উঠতাম না বাবা। মিনিমাম 50টা পরিবার মতো আছে। তো ওই দিন গভর্নর যে আসছে আমরা জানিও না, আমরা কোনো মেসেজ দিচ্ছি না, আমরা গ্রামবাসীরা প্লাস প্রধানরা হয়তো প্রধানরা দিলে আমরা হয়তো জানতাম, জানি না। হঠাৎ ওই 112 গেট দিয়ে সেরা পাবলিকে জিঙ্গাইতে আমরা এখান থেকে যদি আমরা নিয়ে আমরা উঠবেন নি। তো হেরা কইতেছে যে আমরা যেন উঠা আমরা জায়গা সম্পত্তি টাকা পয়সা হেরা 2 ঘন্টা আমরা জায়গা দিয়ে দেবো, আমরা টেনশন করি না। পরবর্তী যখন আপনারা উঠবেন আমরা আসা যাওয়ার কোনো সমস্যা হতো না। কিন্তু এই সমস্যাটা কারাতার বেড়া দেওয়ার পর থেকে এই সমস্যাটা মানে টাইম টু টাইম গেট খুলে দেয়, একটা বাচ্চা স্কুলে যেতে পারে না, আইতে পারে না, এই একটা সমস্যা। আর এখন মনে করেন যে সয় সম্পত্তি আছে, এই সয় সম্পত্তি টাকা পয়সা যে সম্পূর্ণ দেয় তাহলে আমরা যাইতে রাজি, আমরা যাইতে রাজি না। আপনার কি গভর্নর আশ্বাস দিয়েছিলেন যাবেন উঠবেন আশ্বাস দিয়েছিলেন আপনারা? না 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 আমরা এরকম আশা দিচ্ছি না। আমরা আশা দেবো কি কইরা, আমরা তো মানে একবার জিরো, আমরা জায়গা সম্পত্তি টাকা পয়সা না দিলে আমরা যেতে পারতেছি না। সরকার তাদের প্রতি কি রকম ভূমিকা গ্রহণ করে কিংবা তাদেরকে কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবারে সেটাই দেখার। শান্তন টিভি। আইপিএস এবং জিপিএস স্তরে রদবদল হলো রবিবার। রাজ্য সরকারের অপর সচিব এইচ রহমানের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয় টিপিএস গ্রেড 1 গ্রেড 2 স্তরে 17 জন পুলিশ আধিকারিক বদলি হয়েছেন। আমতলীতে দায়িত্ব পেয়ে 1 থেকে 1.5 মাসের মধ্যে বদলি হলেন এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরা। সম্প্রতি এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তিনি জগৎপুর এলাকায় নিজের ছেলে মেয়েকে রক্ষা করতে দুর্বৃত্তপনার চাকরি থেকে বরখাস্তের দাবিতে তাঁর বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেছিল এলাকাবাসী। এবার প্রসূনকান্তি ত্রিপুরাকে আমতলী মহকুমা পুলিশ আধিকারিকের পদ থেকে সরিয়ে টিএসআর এর 13 নম্বর বাহিনীতে পাঠানো হয়েছে। রাজ্য সরকারের অপর সচিব এইচ রহমানের স্বাক্ষরিত বিবৃতিতে জানা হয় টিপিএস গ্রেড 1 গ্রেড 2 স্তরে 17 জন পুলিশ আধিকারিক বদলি হয়েছেন। এর মধ্যে তালিকায় রয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়, সদর এসডিপিও দেবপ্রসাদ রায় এবং এনসিসি এসডিপিও পারমিতা পান্ডেকে গোয়েন্দা শাখার ডিএসপি করা হয়েছে। অপরদিকে সদরের এসডিপিও করা হয়েছে সাবরুমের এসডিপিও দুলাল দত্তকে এবং এনসিসির এসডিপিও করা হয়েছে ডিএসপি সুব্রত বর্মনকে। ডিএসপি কমল কৃষ্ণ কলই জিরানিয়ার এসডিপিও করা হয়েছে। কমল বিকাশ মজুমদারকে মোহনপুরের এসডিপিও করা হয়েছে। আমতলীর এসডিপিও করা হয়েছে শঙ্কর চন্দ্র দাসকে। অন্যদিকে মোহনপুরের এসডিপিও বিজয় সেনকে উত্তর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে টিপিএস কিষান কুমারকে এসপি এমপিএফ করা হয়েছে। টিপিএস প্রসেনজিৎ ঘোষকে রামারাও ট্রেনিং ইনস্টিটিউটের সিইও করা হয়েছে। টিপিএস রাজীব সেনগুপ্তকে 15 নম্বর টিএসআর বাহিনীর কমান্ড্যান্ট করা হয়েছে। টিপিএস রাজীব সূত্রধরকে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। প্রবীর পালকে খোয়াইয়ের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। শান্তন টিভি। নয় বনমালীপুর মণ্ডলের পক্ষ থেকে রবিবার এক যোগদান সভার আয়োজন করা হয়। যোগদান সভাতে অনুষ্ঠিত হয় রাজধানীর রাম ঠাকুর সংস্থিত পুজোর মাঠে। মন্ত্রী রতনলাল নাথ এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে বহু কর্মী সমর্থক বিরোধী দল ছেড়ে যোগদান করে ভারতীয় জনতা পার্টিতে। মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রেখে বলেন, ভারতবর্ষের সাথে ত্রিপুরা যুক্ত হয়েছে 74 বছর, কিন্তু তখন ত্রিপুরা রাজ্যে মন্ত্রী বিধায়ক ছিল না। তারপর পূর্ণ রাজ্য হয় ত্রিপুরা। ত্রিপুরার প্রথম বাজেট ছিল 9 কোটি টাকা। বর্তমানে ত্রিপুরার বাজেট 27,074 কোটি। বর্তমানে এই বরাদ্দ রাজ্যের উন্নয়নের জন্য সরকারের লক্ষ্য সার্বিক বিকাশ বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। আমাদের ত্রিপুরা রাজ্য 74 বছর হয়েছে, 74 ইয়ার্স। আমার বয়স 74। এই ত্রিপুরা ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছে 74 ইয়ার্স, 1949। তখন কিন্তু মন্ত্রী ছিল না। এই 74 বছর আগে ত্রিপুরা ভারতের সাথে যুক্ত এবং মন্ত্রী এমএলএ কবে শুরু হয়? 63-64 তখন প্রথম মুখ্যমন্ত্রী সত্যবিনাথ সিংহ। তখনও কিন্তু পূর্ণ রাজ্য হয়নি। এরপরে আবার
ত্রিপুরা পূর্ণ রাজ্য। কেন? ওই সময় যত নেতা ছিল ত্রিপুরা, শচীন সিং, সুকুমার সেনগুপ্ত থেকে শুরু করে, নিখিল চক্রবর্তী, দশরথ থেকে শুরু করে আরো অন্যান্য নেতৃবৃন্দ সবাই বলছে আমাদের পূর্ণ রাজ্য আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। বিদ্যালয়ে শিক্ষক নেই, কলেজে অধ্যাপক এবং অভাব, হাসপাতালে চিকিৎসকদের ঘাটতি, নেই পর্যাপ্ত পরিমাণে নার্স, অভাব রয়েছে স্বাস্থ্যকর্মীর। রবিবার বামুটিয়ার কালীবাজারে সিপিআইএমের অফিস প্রাঙ্গণে এক জনসভায় যোগ দিতে সেভাবেই ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। রবিবার দুপুরে বামুটিয়ার কালীবাজারে সিপিআইএমের অফিস প্রাঙ্গণে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব রয়েছে, পর্যাপ্ত পরিমাণে অধ্যাপক নেই কলেজগুলোতে, হাসপাতালগুলোতে ডাক্তার এবং নার্সের অভাব। জিবি হাসপাতালে গিয়ে অপারেশন করতে হলে সুই, সুতো, তুলো, ব্যান্ডেজ সব কিনে দিতে হয় রোগীর আত্মীয় পরিজনদের। গ্রামে গঞ্জে চিকিৎসা পরিষেবার আরো দুর্গতি, রোগীকে রেফার করে দেওয়া হচ্ছে বড় হাসপাতালে। বড় হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার জন্য রোগীর আত্মীয় পরিজনদের নিজেদের অর্থ খরচ করে কিনতে হচ্ছে পেট্রোল, ডিজেল। হাসপাতালে ডাক্তারের অভাব, নার্সের অভাব, স্বাস্থ্যকর্মীর অভাব, ঔষধ নাই। জিবি হাসপাতালে গেলে অপারেশন করতে গেলে পর সুই কিনে দিতে হয়, সুতা কিনে দিতে হয়, ব্যান্ডেজ কিনতে হয়, তুলা কিনতে হয়। কি চলছে এটা? হাসপাতালে রেখে যে রোগীটাকে চিকিৎসা করানোর জন্য ডাক্তারের নজরদারিতে 5 দিন 7 দিন রাখতে হবে, যেহেতু টাকার অভাব, ঠিক মতো খাবার দেওয়া যায় না, ডাক্তারবাবু অনুভব করলো রোগীকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দাম বেড়ে চলেছে প্রতিনিয়ত। একটা অংশের অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কালোবাজারি করে চলেছে, কিন্তু সরকারের কোনো রকম নিয়ন্ত্রণ নেই। মিড ডে মিল ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন দেওয়া তো দূরের কথা, উল্টো তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। এবং মনে করবেন না শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা করছেন তাদের বিরুদ্ধে বাছাই করে করে আক্রমণগুলি করছে মন্ডলের লোকরা। তারাও তো চাকরি পাচ্ছে না, তারাও কন্ট্রাক্টারি পাচ্ছে না, সরকারি তো পয়সা খরচ করছে না, কোনো কাজের দায়িত্ব নিচ্ছে না, তাদের বেঁচে করতে থাকতে হবে। তাদেরকে বলছে লুটে পুটে খাও। কাজে তারা তাদের দলের সমর্থক যাদের পয়সা করে আছে, এদের বাড়িতে কেউ তারা কিন্তু আক্রমণগুলি করছে। কাজে দল মতের ঊর্ধ্বতেই এখন যদি প্রতিবাদ আপনি করতে না পারেন তাহলে তো। এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন বিধায়ক পবিত্র কর, প্রণব দেববর্মা সহ আরো অনেকেই। শান্তন টিভি। আগামী 6 এবং 7 ফেব্রুয়ারি বন্ধ থাকবে সিপাহীজলা অভয়ারণ্য, কারণ সিপাহীজলা অভয়ারণ্যে আসছে নতুন অতিথি। সোমবার পশ্চিমবঙ্গ থেকে আসছে 2টি রয়্যাল বেঙ্গল টাইগার, 2টি চিতাবাঘ, 4টি রূপলী তিতির, সোনালী তিতির, 2টি ময়ূর, পায়রা, ময়না। আবার সিপাহীজলা অভয়ারণ্য থেকে সিংহ সহ অন্যান্য বন্যপ্রাণী যাবে বহিরাজ্যে। দেশের বিভিন্ন অভয়ারণ্যের সঙ্গে বন্যপ্রাণীর আদান প্রদান সহ বন্যপ্রাণীদের খাবারের গুণগত মান বৃদ্ধি করায় অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সিপাহীজলা অভয়ারণ্যের ডিরেক্টর বিশ্বজিৎ দাস। আমাদের এখানে আমরা একটা অ্যানিম্যাল অ্যাক্টিভ প্রোগ্রাম চলছে, এটা আপনার নর্থ বেঙ্গল সাফারির সাথে চলছে। ওটা অলরেডি আমাদের অ্যানিম্যালটা ট্রানজিশনে আছে, আসছে রাস্তাতে। তো অ্যানিম্যাল যখন আসে ওখানে যাতে ক্রাউড না হয়, মব না হয়, কারণ অ্যানিম্যালের অনেক স্ট্রেস হয়। ওই কারণে আমরা চিড়িয়াখানাটা 2 দিন বন্ধ রেখেছি। মহাবিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের দাবি জানালো অল ত্রিপুরা গেস্ট লেকচারার্স অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা নেট স্লেট পিএইচডি ফোরাম। তবে সহকারী অধ্যাপক নিয়োগ সময় সাপেক্ষ বিষয়। এই অবস্থায় সিস্টেম করে স্থায়ীভাবে গেস্ট ফ্যাকাল্টিদের নিয়মিত নিয়োগ করার দাবি জানানো 2 সংগঠনের তরফে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাছে এই দাবি জানান সংগঠনের নেতৃত্ব সুমন আলী। তাদের অভিযোগ, মহাবিদ্যালয়গুলিতে অধ্যাপকের অভাব, কয়েক বছর ধরে অধ্যাপকের সমস্যা, পঠন পাঠন চালানো হচ্ছে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করে। তারা আরও জানান, এই মুহূর্তে রাজ্যে কলেজগুলিতে অধ্যাপক প্রয়োজন 2100 জনের, কিন্তু এত পরিমাণ অধ্যাপক নেই কলেজগুলিতে।
কিন্তু বর্তমানে গেস্ট ফ্যাকাল্টি সহ মাত্র 1100 জন রয়েছেন যারা পাঠদান করছেন। এই সংকট নিরসনের জন্য সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি। ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি, অনেকেরই এইজ ওভার হয়ে গেছে, মানে সরকারি নিয়ম অনুসারে 40 বছর, তো অনেকেরই 40-এর উপরে চলে গেছে। তাদেরকে যাতে এইজ রিল্যাক্সেশন দেওয়া হয় তার ব্যবস্থা করতে হবে। আমাদের রাজ্যে আমরা কিছুদিন পূর্বে দেখেছি আমাদের রাজ্য সরকার আমাদের দাবি অনুসারে পিআরসি ম্যান্ডেটরি করেছিলেন রিক্রুটমেন্ট রুলসের মধ্যে। আমরা এখানে আরেকটা জিনিস রাজ্য সরকারকে অনুরোধ করব যে ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন বলে একটা সেকশন আছে, যেটা আমাদের কেন্দ্রীয় সরকার 2019 সালে আইন পাশ করেছিল, সেই আইনটা আমাদের রাজ্যে এখনো লাগু হয়নি। সেটা যাতে এখানে লাগু হয়, 10% রিজার্ভেশন থাকবে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। তো সেই ব্যবস্থা যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী করেন তার দাবি রইল। পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলতে চাই, আমরা রিসেন্টলি জেনেছি যে রিক্রুটমেন্ট রুলস হচ্ছে ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের জন্য। সেখানে যাতে যারা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে সার্ভ করছেন কলেজগুলোতে, তাদের যাতে এক্সপিরিয়েন্সটা কাউন্ট করা হয় এবং এক্সপিরিয়েন্সটাতে অনুসারে তাদেরকে যাতে প্রায়োরিটি দেওয়া হয়, তার জন্য যাতে ব্যবস্থা থাকে। জায়গা কেনাবেচা নিয়ে ঝামেলার পরিপ্রেক্ষিতে বান্টি দেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনল স্বাগত দেব নামে এক ব্যক্তি। স্বাগত দেবের অভিযোগ 2016 সালে বান্টি দেবের কাছে 22 গন্ডা জায়গা বিক্রি করেছিলেন তিনি। সেই সঙ্গে বিক্রি করেছেন 2 কানি পুকুর এবং 48 গন্ডা একটি জমি বিক্রি করার কিছুদিন পর বান্টি দেবের সঙ্গে মনোমালিন্য হয় স্বাগত দেবের। এরপর থেকে বান্টি দেব মিথ্যে অভিযোগ আনে স্বাগত দেবের বিরুদ্ধে। স্বাগত দেব নাকি কোনো জমি বিক্রি করেনি বান্টি দেবের কাছে। বান্টি দেবের এই রকম দাবি পুরোপুরি মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছে স্বাগত দেব। স্বাগত দেবের জায়গা প্রতারণা করে লিখে নিয়েছে বান্টি দেব তার নিজের নামে। রবিবার স্বাগত দেব এমনটাই অভিযোগ করেছেন। আমি চিটিং করে লেখা লয়ে গেছি, তারপর আমি অনেক মামলা করছি, মামলার মাধ্যমে কিছু জায়গা পাইছি আর বাকি কিছু জায়গা রয়ে গেছে। তো আজকে জানে এলাকাবাসীর সামনে শরীরে উপস্থিতি সুস্থ মনে স্বীকারোক্তি দিচ্ছে যে সব জায়গায় আমার কাছে বিক্রি করছে, আমি কোনো রকম চিটিং করছি। ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চের 7ম কেন্দ্রীয় সম্মেলনের জনসম্মেলনী পর্ব অনুষ্ঠিত হয় রবিবার পর্ব। এদিন এই পর্বটি অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। বিজ্ঞান মনস্কতার প্রচার এবং প্রসারের লক্ষ্যে তাদের এই আয়োজন। পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যার সুরাহা করার উপরেও গুরুত্ব দিচ্ছেন তারা। আপনারা জানেন আমরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ, আমরা এই রাজ্যে গত 3 দশকেরও কিছু সময় ধরে বিজ্ঞান মনস্কতা প্রচার প্রসারে এবং শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে জনতার যে মৌলিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে সুরাহা হয় তা নিয়ে আমরা সোচ্চার রয়েছি। আমাদের যে 7ম ত্রিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন তা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। তো আজকে সেই সম্মেলনের অংশ হিসাবে আমরা জনসম্মেলনী পর্বে এখানে মিলিত হয়েছি। মূলত আমরা আমাদের বিগত 4 বছরে আমাদের যে কাজকর্ম, আমরা যে কাজগুলো করেছি এবং আগামীতে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো জনসমক্ষে তুলে ধরার জন্যই আজকে এই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। লোকসংস্কৃতির ঐতিহ্য বাঁচিয়ে রাখার প্রয়াসে 18তম জারি শাড়ি ও মিলন মেলা অনুষ্ঠিত হয় রবিবার খোয়াই মহকুমার উত্তর দুর্গানগরে পূর্ণিমা উচ্চ বিদ্যালয়ে। এই মেলা চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। খোয়াই পুর পরিষদ, তথ্য সংস্কৃতি দপ্তর, খোয়াই পঞ্চায়েত সমিতি এবং জারি শাড়ি ও মিলন মেলা কমিটি যৌথভাবে এর আয়োজন করেছে। অন্যতম সংস্কৃতির শহর এই খোয়াই শহর, এই খোয়াই শহরে জারি শাড়ি উৎসব মিলন মেলার আয়োজন করেছে। মেলার নামের মধ্যে দিয়ে অনেক ব্যক্তি যুক্ত রয়েছে সেখানের মধ্যে। যে আমাদের এই ভারতবর্ষটা, তার যে কৃষ্টি, তার যে সংস্কৃতি, এই দীর্ঘ বছর এই ভারতবর্ষের কৃষ্টি, তার সংস্কৃতি এবং তার মধ্য দিয়ে আমাদেরকে যে চর্চা করা, আমাদের সংস্কৃতির চর্চা করা, আমাদের কৃষ্টি সংস্কৃতির চর্চা করা, নতুন প্রজন্মের কাছে সেগুলো তুলে ধরা, সেই কাজগুলো ধারাবাহিকভাবে এখানকার মিলন মেলা উদযাপন কমিটি সেখানের মধ্যে দিয়ে করে এসছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।